কুয়াশাচ্ছন্ন মধ্যরাত, নিস্তব্ধ রাস্তায় কুয়াশার চাদর ছিন্ন করে উজানের কালো রঙের ফেরারিটা এগিয়ে চলেছে তার গন্তব্যে। গাড়ির বাতি নেভানো, প্লেলিস্টে চলছে ব্লু ক্রিসমাসের গানটি। উজানের চোখের দৃষ্টি নিবদ্ধ পিচ ঢালা রাস্তায়। আচমকা গাড়ির সামনে একজন রমণীর অবয়ব সামনে আসতেই সজোরে ব্রেক কষল উজান। মেয়েটি গাড়িটিকে সাইড দিয়ে ফুটপাতে যেতে চাইলেও পারে না। হাঁটার ভঙ্গি এলোমেলো, যেন এক্ষুনি পড়ে যাবে। উজান বিরক্ত বোধ করলেও মুখভঙ্গি নিজ প্রাণ রাখল। এখানে গাড়ি চলাচল খুবই কম, তাই গাড়িতে বসেই সবটাই স্থির দৃষ্টিতে লক্ষ্য করছিল সে, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেনি। নিয়নের কুয়াশাচ্ছন্ন মৃদু হলদে আলোয় যখন মেয়েটি হাতের কাছে এসে পড়ল, তার গায়ে শীতের কোট দেখেই উজানের তীক্ষ্ণ দৃষ্টি সহজেই ঠাউর করে নিল মেয়েটি কে হতে পারে। সে ধীর পায়ে নামলো গাড়ি থেকে। সে এগিয়ে যেতে লাগলো উদাসীনভাবে হাঁটতে থাকা মেয়েটির দিকে। শীতের সূক্ষ্ম সূচের কাঁটা তার ভারী সোয়েটার ভেদ করে কাষ্ঠ দেহে পৌঁছাতে পারল না। প্রতিটি নিঃশ্বাস ধোয়া হয়ে তার মোটা ফ্রেমের চশমা খোলা করে দিল। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু ধরে নিচের দিকে ঘুরালো উজান। তৎক্ষণাৎ ঘুরাতে পারল না মেয়েটিকে। শক্তিহীন হাতে উজানের হাত সরাতে গিয়েও পিছন ফিরল সে। মোটা ফ্রেমে চশমা পরিহিত ল্যাম্পপোস্টের আলোয় জলজল করা চোখের উজানকে দেখে যেন সে আশার আলো খুঁজে পেল। দুর্বল পায়ে উজানের দিকে এক পা বাড়ালো। চোখ বুজে আসছে তার। জড়ানো কণ্ঠে বলল, তুমি এসেছো উজি? আমাকে আমার বাসায় পৌঁছে দাও। আর প্লিজ জাওভানকে কিছু বলো না, ও যাতে জানতে না পারে আমি এখানে এসে। আর বলতে পারল না সে। জিহ্বা যেন ভারী হয়ে আসছে, চোখ লাল। উজান বুঝে ফেলল তাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। সে হাত না ছেড়েই মেয়েটিকে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো। গাড়িতে ওঠার সাথে সাথে মেয়েটি গড়গড় করে বমি করে দিল। পছন্দের ফেয়ারি নোংরা করায় উজান কিছুটা বিরক্তকর সুরেই বলল, ইন মাই কার কিরণ। এই বলে ধীর মুঠিতে কিরণের কোটের গলা টেনে বের করে দিল। আবার সাইডে এনে দাঁড় করিয়ে দিয়ে বলল, ইউ ক্যান্ট স্ট্যান্ড নাও। আধো মাতাল কিরণের উজানের কথা কানে নেই। কিছুক্ষণ অপেক্ষার পরও কিরণ যখন বমি করলো না, তখন উজান তাকে আবারও গাড়িতে নিয়ে বসিয়ে দিল। উজান কিরণের বাসায় নিয়ে গিয়ে তার নিজের বাসায় চলে এলো। অবশ্যই এটা তার একার না, বাড়ির আর একজন অংশীদার আছে। ঠিক মেন গেটের পাশেই সিমেন্টের উঁচু একটি স্তম্ভে আলাদা করে নেম প্লেট লাগানো সায়র। মেন গেট দিয়ে উজানের ফেরারি ভিতরে ঢুকতে গিয়েও থেমে গেল। গেটের মধ্যিখানে একজন লম্বা সুপুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। জাওভান, সায়রের আরেকজন মালিক। জাওভান তার জ্যাকেটের পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল, যেন তাদের ফেরার অপেক্ষাই করছিল। দ্রুত পায়ে হেঁটে গাড়ির ফ্রন্ট ডোর ওপেন করলো জাওভান। টালমাটাল কিরণকে দেখে খুব বড় করে একটা নিঃশ্বাস নিল। তার রাগ দমন করার দরকার এই মুহূর্তে। কিরণকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই কিরণ দ্বিতীয়বারের মতন পরপর দুবার বমি করল। এবার তার জামা কাপড় সহ উজানের গাড়ির অবস্থা যাচ্ছে তাই হয়ে গেল। উজান ঘৃণ দৃষ্টিতে তাকালো। এখন যদি এটা মাঝ রাস্তা হতো, সে অবশ্যই কিরণকে ধাক্কা মেরে ফেলে দিত। কিরণের ভাগ্য ভালো সে বাসায় এসে গেছে। ঘৃণা রাখলো না শুধু আর একজনের, জাওভানের। সে হাত বাড়িয়ে কিরণকে কোলে তুলে নিল। বমি তার জ্যাকেটে লেগে গেল। সেদিকে খেয়াল নেই তার। তার চোখে রাগের পরিবর্তে এক উৎকণ্ঠা। ঘরে এসে জাওভান কিরণকে নিজের রুমে নিয়ে আসে। এর মধ্যে কিরণ আরও একবার বমি করে ফেলেছে। জাওভান দেরি না করেই কিরণের কোট খুলে শার্টের বোতাম খুলতে শুরু করে। ততক্ষণে উজান দরজার কাছে চলে এসেছে। সে গম্ভীর কণ্ঠে বলে, কি করতে যাচ্ছিস তুই? জাওভান অস্থির গলায় বলে, কিরণ তো বমি করে সব পরিয়েছে, শার্ট না খুললে তো গায়ে লেগে যাবে। কিরণ এসব কত ঘৃণা করে জানিস? এই বলে সে আবারও বোতামে হাত দেয়। উজান আবারও আটকায়। ধীর কণ্ঠে বলে, তোদের বিয়ে হয়নি জুভ, এখন যদি তুই এই অজ্ঞান অবস্থাতেও চেঞ্জ করে দিস, তাহলে ও কি ভাবতে পারে? জাওভান বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। উজান ছোট্ট একটা শ্বাস ফেললো, বলল, আচ্ছা তোর কাজ তুই কর। জাওভান কিরণের দিকে তাকিয়ে চুপ করে থাকে। কিরণের মুখটা ফ্যাকাশে।
একটু বাদে বাদে হাত পা নাড়িয়ে অস্পষ্ট স্বরে কিছু বলছে। উজান রুমের বাইরে যাওয়ার আগেই জাওহান ডাক দেয়। তাহলে ওকে ধর, আমি অন্তত পরিষ্কার করে দিই। শোয়া অবস্থাতে গড়িয়ে দে। দেখছিস না কেমন নাচছে, পুরো গা ভরাবে আবার। ধর। কিরণকে নিয়ে জাওহান সামনে এগোলে উজান দূরে সরে যায়, চোখে মুখে ঘৃণার ছাপ, যেন এই মুহূর্ত পৃথিবীর সবচেয়ে ঘৃণ বস্তুটি তার চোখের সামনে। বিরক্তিকর আওয়াজ করে বলল, আমি ধরতে পারবো না ওকে। ধরলে প্রবলেমটা কি? রাগে চোখে তাকায় জাওহান। আবার ভালো লাগে না। তোর সাথে কোনো মেয়েকে জীবনে ভাল লাগে না। উজান চলে যেতে লাগলো। জাওহান পিছন থেকে ডাকলো, কিছু একটা ব্যবস্থা করতো। উজানের সারা শব্দ পাওয়া গেল না। জাওহান কি করবে ভেবে পেল না। কিরণকে সোজা করে ধরে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো কি করা যায়। কিরণের দিকে তাকিয়েছিল সে এক ধ্যানে। কিরণের আধো বোঝা চোখে তাকিয়ে ভাবার মধ্যে সে হুট করে কিরণের কপালে চুমু খায়। রিলেশনে তাদের এই প্রথম চুমু। এর আগে শুধু হাত ধরা আর আলতো জড়িয়ে ধরা হয়েছে। সে কি ঠোঁটে একবার চুমু খাবে আলতো করে? না, তর্জনী দিয়ে একবার চোখ, নাক, গাল, ঠোঁট স্পর্শ করে কিরণের। তার হাত কেমন কাঁপছে। কিরণকে যেন সে নতুন করে আবিষ্কার করে প্রতিনিয়ত। কিরণ তো জানে না জাওহান যতবার কিরণের হাত ধরে, ওর চোখে তাকায়, ততবার জাওহানের বুকের ভিতরটা কেঁপে ওঠে। ভালো লাগার প্রজাতি উড়ে বেড়ায় হৃদয়ের আঙিনায়। কিরণ আসার পর তার জীবন বদলে গেছে, ভালোবাসতে শিখেছে। সে চায় না কিরণ অন্য কাউকে তার মতো ভালোবাসুক, মিশুক, আঁকলে রাখুক। সে চায় এই মেয়েটি সারা জীবন শুধু তাকেই ভালোবাসবে, অন্য কাউকে না। তাই তো প্রথম থেকেই জোর করে মেয়েটিকে বেঁধে রেখেছে, যেন কিরণ তাকে ছেড়ে কখনো না যায়। আর যদি যায়, সেদিন হবে কিরণের জীবনের শেষ দিন। তার ভাবনার মাঝে উজান একটা মেয়ে নিয়ে ভিতরে ঢুকে বলে, জাওহান বের হ, ইয়ানাকে নিয়ে এসেছি, ও চেঞ্জ করে দিবে কিরণকে। জাওহানের ঘোর কাটে। থ্যাঙ্কস। উজান নির্বিকার রইল। বের হওয়ার সময় জাওহান তার টি শার্ট ও ট্রাউজার ইয়ানার দিকে ছুঁড়ে মেরে ইয়ানাকে আঙুল তুলে শাঁসালো। ইয়ানা, আমার টি শার্ট আর ট্রাউজার পরে দিবি, আর আমার কিরণের গায়ে যাতে একটা আঁচড়ও না লাগে। তোর রাক্ষসী নখ সামনে রাখবি, ওকে? ইয়ানা চোখ উল্টিয়ে মুখটাকে বিকৃত ভঙ্গি করলো, তার ছিল গলায় বলল, হ্যাঁ বুঝলাম। ড্রয়িং রুম বড় হলেও আসবাবপত্র খুব কম। ঘরের সাজ প্রাচীন যুগে একটা ভাব এনে দেয়। গে রঙের ছোট ছোট লতার কারুকার্যের এক সেট সোফা, তার পাশে একটি লম্বা ল্যাম্পসেট, মাঝারি সাইজের একটা ফিনিক্স পাখি দুহাত মিলে ছোট্ট হলদে একটা বাতিকে আঁকড়ে ধরে আছে। এটা বানিয়েছিল উজান। উজানের আর্ট করা ডিজাইনের হলেও জাওহানের যথেষ্ট অপছন্দ। তার মধ্যে ড্রয়িং রুমটা অত্যন্ত মডার্ন হওয়া চাই। সিম্পল জিনিস এনেও তো অ্যাস্থেটিক একটা ভাব আনা যায়, কিন্তু উজান যেহেতু বানিয়েছে সেটা তো আর না করা যায় না। দুপাশের দেয়ালে বড় দুইটি বিমূর্ত ফুলের ফটো ফ্রেম, ছোট্ট একটি ক্যাবিনেট যার উপর হেরিকেনের মতন ও বাটির মতন দেখতে দুটি শোপিস, আর মেঝেতে বড় একটা কার্পেট। এখান থেকে রান্নাঘরে সোজাসুজি দেখা যায়। জাওহান আর উজান বের হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। জাওহান সোফায় হেলান দিয়ে বসে মুখে হাত মালিশ করতে থাকে। উজান জাওহানকে একবার দেখে নিল। জাওহান বলে, কার কাছে সব? কণ্ঠ তার শীতল। সাদমান। জাওহান কিছু বলল না আর। জানলার লম্বা পর্দার দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকিয়ে গভীর ভাবনায় ডুবলো। উজান এক হাতে চশমা ঠিক করে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, যা ভাবছিস তা ভুলেও করতে যাবি না। জাওহান যেন তেড়ে উঠলো। হোয়াট দ্য হেল ম্যান, আমি ওই কুত্তার বাচ্চাকে এমনি এমনি ছেড়ে দেবো না। আমার কিরণের দিকেও নজর দিয়েছে। উজান শান্ত গলায় বলল, জু, তোর চরিত্রের এই দিকটা কিরণের অপছন্দ, তুই ভালো করে জানিস। জাওহান ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, যেটাই হোক, আমি ওকে দেখে নেব। এর আগের বারের কথা মনে আছে? এরকম একটা কাণ্ডের জন্য কিরণ কিন্তু তোর সাথে 1 সপ্তাহ কথা বলেনি। জাওহান রেগে উঠে দাঁড়ালো। গ্লাসটা এক ধাক্কায় ফেলে দিয়ে বলল, রিডিকিউলাস।
বলে সে অ্যাটাচ করা মিনি ছাদে চলে গেল। উজান টি টেবিলের নিচ থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাতে লাগলো। ড্রয়িং রুম পার হয়ে চাউভনের রুম, সেখানে দৃষ্টি পড়তে দেখলো দরজার বাহু ঠেকিয়ে দাঁড়িয়ে উজানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইয়ানা। দাঁড়ানোর ভঙ্গি আবেদনময়ী, অফ শোল্ডার জামা গলার নিচ পর্যন্ত নেমে আছে, হাঁটু ছেঁড়া জিন্সের জন্য ফর্সা উরু দৃশ্যমান। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়ানার দিকে। ইয়ানার চোখের উপর চোখ পড়তেই ইয়ানার ঠোঁট চোখা করে চুমু ইশারা করলো। উজান চোখ ফিরিয়ে আবারও ম্যাগাজিনে নজর দিল। উজানের এমন অবিচল রিয়াকশনে ইয়ানা রেগে গেল। উজানের সামনে এসে ম্যাগাজিনটা টান দিয়ে সরিয়ে ফেললো। সোফার দুপাশে হাত রেখে উজানকে বন্দি করে নিল। উজানের দিকে ঝুঁকে আসলো, যার ফলে ইয়ানার ক্লিভেজ স্পষ্ট হয়ে উঠল। বলল, তোর সমস্যাটা আসলে কোথায়? সামনে হট একটা মেয়ে দেখেও তোর মধ্যে কোনো ফিলিংস আসলো না, স্ট্রেস? তারপর উজানের দিকে খানিকটা সন্ধ্যা ভরা চোখে তাকিয়ে তার কানের কাছে এসে থেমে থেমে বলল, সত্যি বলতো, তুই কি ইন্ট্রোটেন্ট? এই বলে বাঁকা হাসে ইয়ানা। উজানের দিকে তাকিয়ে তার অভিব্যক্ত বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারল না। বরাবরের মতন উজানের চোখ মুখ শান্ত। সে এবার ইয়ানার কাছে এগিয়ে আসলো, খুব কাছে। উজানের উত্তপ্ত নিঃশ্বাস ইয়ানার চোখে মুখে আছড়ে পড়ছে, তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে উজানের অনাকাঙ্ক্ষিত কাছে আসাতে। চোখ বন্ধ করে নিল সে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতরে ঢুকঢুক শব্দে ক্রমাগত হাতুড়ি চলছে। উজান ইয়ানার কাছে এসে জামার দুপাশ ধরে গলা পর্যন্ত টেনে দিল, তাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর শান্ত কণ্ঠেই বলে, আমি ইম্পর্টেন্ট নাকি পুরুষ তা তোর মতো সাধুর কাছে প্রমাণ করে লাভ নেই। চোখ খুলে ইয়ানা। উজানের জবাবে মনে মনে প্রচন্ড বিরক্ত হয় সে। সে তো ভেবেছিল উজান রেগে উঠে এসে ইয়ানাকে চেপে ধরে বলবে, আমি ইম্পর্টেন্ট কিনা তোকে প্রমাণ দেখাই, চল। এটা শুধু ভাবনাই মাত্র। উজানের মতন রসকসহীন ছেলের কাছ থেকে এসব আশা করাই বোকামি। উজান চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইয়ানা এসে উজানের কলার চেপে ধরে। উজান যথেষ্ট লম্বা হয়, ইয়ানাকে উঁচু হতে হয়। কলার চেপে ধরে উজানকে ঝুঁকিয়ে আনে, গলায় তেজ ঠেলে বলে, এত অ্যাভয়েড করিস কেন আমাকে? এত কিসের ভাব তোর? এত কিসের ইগো? আমাকে তোর ভালো লাগে না কেন? কেন এত ঘৃণা করিস? একবার একটু ভালো করে কেন তাকাস না? আমি কি দেখতে এতটাই খারাপ? উজান ইয়ানার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। যথেষ্ট সুন্দরী ইয়ানা, লম্বাটে মুখ, কাঁধ পর্যন্ত সিল্কে চুল, লিপস্টিক ছাড়াও গোলাপি হয়ে আছে ঠোঁট, ফর্সা গায়ের রং, আর ফিগারও আকর্ষণীয়। উজান ইয়ানাকে সরিয়ে দিতে গেলে ইয়ানা আরো শক্ত করে চেপে ধরে। তার চোখে বিন্দু বিন্দু জল, ঠোঁট কাঁপছে, ফিসফিস করে বলছে, আমাদেরকে একটু ফিরে থাকা না উজান, একটু ফিরে থাকা। বলতে বলতে সে উজানের কাছাকাছি এসে পড়ল। উজানের ওষ্ঠে নিজের ওষ্ঠাধর বসাতে গেলেই উজান ধাক্কা মেরে সরিয়ে দিল। ছিটকে দূরে সরে গেল ইয়ানা। রাগে অপমানে তার শরীর থরথর করে কাঁপছে, চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে। উজান ঠান্ডা স্বরেই বলল, আগে নিজেকে ঠিক কর, তারপর ভেবে দেখবো। আর হ্যাঁ, নিজের ড্রেস আপ ঠিক করে নিস, তোর ড্রেসিং সেন্স যথেষ্ট খারাপ। এটা নিউ ইয়র্ক না যে তুই এভাবে চলবি। উজান চলে গেল। ইয়ানা ধপ করে বসে পড়ে সোফায়, রাগে সে তার মাথার চুল ছিঁড়ছে। উজান কেন তাকে একটুও ভালোবাসতে পারে না? কেন দূরে সরিয়ে দেয়? উজানকে ভালোবাসাতে একটুও বিশ্বাস করে না কেন? ফুপিয়ে কেঁদে উঠল ইয়ানা। এক সময় সেই কান্নার আওয়াজ নিস্তব্ধ ফ্ল্যাটে ছড়িয়ে পড়ল। শায়র ইহসান উজান, জাউভান শায়র, খালাতো ভাই দুইজন। উজানের মা উজানকে জন্ম দিতে গিয়ে মারা যায়, বাবা বিয়ে করে নেয় আর একটা। শেষে উজানের ঠাঁই হয় একমাত্র খালার কাছে। খালার বিয়ে 3 বছর, বাচ্চা না হয় উজানকে সে নিজের বাচ্চার মতন ভালোবাসে। আর উজানের নামকরণটাও তিনিই করেছেন। উজানকে কখনোই জানতে দেননি যে তিনি আপন মা নন। উজানের যখন 3 বছর তখন সে শোনে তার একটা ছোট্ট ভাই আসবে। ভাইটির নাম রাখা হয় তার নামের সাথে মিলিয়ে, জাউভান শায়র। ছোট থেকে 2 ভাই ছিল একে অপরের প্রাণ। এক ভাই আর এক ভাইকে ছাড়া কিছুই বুঝতো না। জাউভানের 5 বছর বয়সের সময় সবাই চলে যায় নিউ ইয়র্ক। নানুর কাছে থেকে যায় উজান।
নানু তাকে কোল ছাড়া করতে চাননি বলেই বাধ্য হয়েই থাকতে হয়েছে। তবে মাঝে মাঝে উজানকেও নিয়ে যাওয়া হতো নিউ ইয়র্কে জাওভানের জন্য। উজান ইন্টারমিডিয়েট থাকাকালীন জাওভান এসে পড়ে তার কাছে। বাবা মা কেউ থামাতে পারেনি জাওভানকে। জাওভানের একটাই কথা, সে ভাইকে ছাড়া থাকবে না। তারপর থেকে দুজনের নানুর কাছেই ছিল। নানু মারা যাওয়ার পর তাদের বাবা এই বাড়িটি কিনে তাদের দুজনের নামে করে দেয়। ভাগাভাগি করে সব কাজ করত, তবুও কেউ কাউকে ছাড়েনি। সেই যে এসেছে, এখনো পর্যন্ত তারা একসাথে, এখনো দুজন দুজনের প্রাণের চেয়েও প্রিয়। জাওভানের প্রতিটা পদক্ষেপের উজানের দরকার হয়, একে অপরের ডান হাত তারা। পৃথিবীতে যদি জাওভান কাউকে অন্ধবিশ্বাস করে তবে তা হলো তার ভাই বেস্ট ফ্রেন্ড উজান। উজানের ক্ষেত্রেও একই, সে নিজের ছোট ভাইয়ের মতোই জাওভানের সকল কাজের ছায়া হয়ে দাঁড়ায়। বড় হওয়ার পর দুজনে কোনো না কোনোভাবেই বুঝে যায় যে তারা আপন ভাই নয়, তবে তা তাদের সম্পর্কে কখনো প্রভাব ফেলেনি। মাঝে মধ্যে কখনো বাবা মায়ের জন্য 2-1 মাস থেকে আসে তাদের সাথে, আবার মাঝে মাঝে বাবা মা এসে থেকে যায়। তাদের বাড়িটা ফ্ল্যাট টাইপের, 2 ইউনিট, একটা জাওভানের আর একটা উজানের। ফ্ল্যাট আলাদা হলেও তাদের খাওয়া দাওয়া ঘুম সব একসাথে। প্রথম থেকে উজান শিল্পী ছিল, তার ছোট থেকে আঁকা আঁকি পছন্দ। মনের ভেতরের শব্দগুলো সে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলত। এক একটা আর্ট যেন জীবন্ত। তারপর একসময় সে আর্টগুলোকে হাতে ছোঁয়ার প্রয়োজন অনুভব করে। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট আর্টগুলোকে মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করত। এর জন্য সে আগে থেকেই ট্রেনিং নিয়েছিল। এরপর প্রফেশনালি সে একজন ভাস্কর্য শিল্প হয়ে ওঠে। আর্ট ও ভাস্কর্য করাই যেন তার জীবনের একমাত্র স্বপ্ন। এই দুটো তার জান ও প্রাণ। তার বাহারি রকমের ছবিও ভাস্কর্য দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। আর জাওভান মায়ের বিজনেসের একাংশ সামলানোর পর নিজে থেকেই কিছু করার চেষ্টা করত। নিউ ইয়র্কে নিজস্ব ব্র্যান্ডের শপ তৈরি করে নাম দেয় সায়র। ধীরে ধীরে তা বড় হয়ে ওঠে। এখানেও সায়রের শাখা আছে, সেটা আপাতত সে দেখছে। আর নিউ ইয়র্কেরটা সে আগে দেখত, কিন্তু নিজের জন্য সময় পেত না বলে বিদেশেরটা মায়ের হাতে তুলে দিয়ে সে এটা দেখাশোনা করছে। 2 ভাই প্রতিষ্ঠিত। 2 ভাই হলেও তাদের দুজনের চরিত্র সম্পূর্ণ আলাদা। জাওভান ছটফটে চঞ্চল, অপরদিকে উজান শান্ত নীরব একজন মানুষ। জাওভানের নাকের ডগায় রাগ থাকে, এতটুকু তাই মাথা ফাটিয়ে দেওয়ার মতন অবস্থা। নিজের প্রিয় জিনিসের প্রতি কাউকে নজর দিতে দেয় না, আঁকলে রাখে। আর জাওভানের মতে উজানের স্বভাব শান্ত সমুদ্রের মতন। পুরো ঘটনা শুনে তারপর বাছবিচার করে, কখনো রাগে না বলতে গেলে। তার প্রিয় জিনিস পছন্দটা যে আদৌ কি সেটা জাওভান এখনো জানতে পারেনি। কারণ জাওভান যেটাতে খুশি হয়েছে উজানও সেটাতেই খুশি হওয়ার চেষ্টা করেছে। কখনো নিজের পছন্দ অপছন্দ কারোর উপর চাপিয়ে দেয়নি। জাওভান সবসময় হ্যাং আউট, পার্টি, ড্রিঙ্কস, লং ড্রাইভ পছন্দ করে। আর উজান চোখে চশমা এঁটে রং তুলি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে তারা দুজনেই কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবে না। দুজনেই আজকের দিনটা কিভাবে উপভোগ করবে সেটাই ভাবে। তাদের লক্ষ্য নেই, ভালো থাকা, ভালো রাখা, জীবনকে উপভোগ করা, ব্যাস এটাই জীবন। সেই লক্ষ্যহীন জীবন এলোমেলো করে দিল এক নারী চরিত্র এসে। জাওভানের সর্বনাশ তখন থেকেই শুরু। এয়ারপোর্ট থেকে বের হয়ে জাওভান এবং উজান গাড়ির জন্য অপেক্ষা করছিল। তাদেরকে পিক করতে ইয়ানা আসবে। ইয়ানা হচ্ছে জাওভানের দূর সম্পর্কের কাজিন, নিউ ইয়র্কেই থাকতো। 3 বছর হয়েছে ইয়ানার পরিবার পার্মানেন্টলি নিউ ইয়র্ক ছেড়েছে। জাওভান আর উজানের আসার খবর শুনি সে জাওভানদের পিক করার কথা জানায়, কিন্তু গত আধ ঘন্টাতেও ইয়ানার টিকিটারও খোঁজ পাওয়া যায়নি। জাওভানের মাথা গরম হয়ে গিয়েছে। অক্ষত ভাষায় কিছু গালিগালাজ ইয়ানার উদ্দেশ্যে ছুড়ে দিল। বিরক্তিতে তার মুখ তেতো হয়ে গেছে। রাস্তায় কয়েকটা লাথিও মারল সে। আর অপরদিকে উজান ফাঁকা বেঞ্চিতে হাত ভাঁজ করে বসে আছে, তার চোখ বন্ধ। এর মধ্যে বাতাস বইতে শুরু করেছে। আকাশের অবস্থা ভালো না, গুড়ুম গুড়ুম করে ডাকছে। যে কোনো সময় চুপ করে বৃষ্টি নামতে পারে। বাবা মায়ের সাথে দেখা করতে নিউ ইয়র্ক গিয়েছিল তারা। থাকার কথা ছিল আরো 1 মাস, কিন্তু উজানের এক্সিবিশনের ডেট পড়ে যাওয়ার ফলে তাদের তাড়াতাড়ি ব্যাক করতে হয়, কারণ উজানের আর্টের ফাইনাল টাচ বাকি। শেষে কোনো দিকদিশা না পেয়ে জাওভান ঠিক করলো ক্যাব নিয়েই বাড়ি যাবে। ক্যাব অলরেডি ঠিক করেও ফেলেছে। সেই সময় ইয়ানার গাড়ি এসে থামলো তাদের সামনে। সবার আগে গিয়ে জাওভান গাড়িতে একটা লাথি মারল।
হাতে থাকা কোকা কোলার ক্যানটা ইয়ানার দিকে ছুঁড়ে মারল। ভাগ্যিস ইয়ানা সরে গিয়েছিল। জবান দাঁত কটমট করে বলে, এত তাড়াতাড়ি আসলে কি জন্য? আরো দেরি করে আসতি। আমরা তো এখানে থাকা সব বন্দোবস্ত করে ফেলেছিলাম। ইয়ানা অপ্রস্তুত হেসে জাভানকে গিয়ে জড়িয়ে ধরে। আহ্লাদি সুরে বলে, আর যাও বল, আর বলিস না। এত জ্যাম ছিল না রাস্তায় যে আসতে চেয়েও পারেনি। তখন গাড়ির ভিতর থেকে একটা মেয়েলি গলার আওয়াজ শোনা গেল। ইয়ানা থতমত খেয়ে গেল। পাশ কাটাতে জাভানের গাল টেনে বলল, আমার যুগটা খুব অপেক্ষা করছে, তাই না? আহারে, ঝটকা মেরে ইয়ানাকে সরিয়ে দিল জাভান। হিলের কারণে পড়ে যাচ্ছিল ইয়ানা, গাড়ি ধরে সামলালো নিজেকে। জাভান আগুন গরম চোখে তাকিয়ে আঙুল তুলে শাঁসালো। তোকে আমি বারবার সাবধান করেছি, এই ধরনের ন্যাকামি আমার সামনে করবি না। একদিন এমন থাপ্পড় মারবো না যে তোর গাল ঝুলে যাবে। স্ল্যাট একটা। শেষ লাইনটা অবশ্য জাভান বিড়বিড় করেই বলেছিল, যার কারণে ইয়ানা শুনতে পায়নি। উজান গাড়ির ফ্রন্ট সিটে একবার তাকালো। জানলার কাচ ওঠানো, যার কারণে ভিতরটা দেখা যাচ্ছে না। ইয়ানাকে বলল, কাকে নিয়ে এসেছিস? কণ্ঠ তো অচেনা লাগছে। ইয়ানা মাছি তাড়ানোর মতন হাত নেড়ে বলল, ওল্ড ফ্রেন্ড, রাস্তায় দেখা হয়েছে তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। উজান আর কিছু বলল না, ব্যাক সিটে গিয়ে বসে পড়ল। জাভান তার পাশে বসেই মোবাইল দেখছে। উজানের নাকে কেমন একটা উটকো গন্ধ পেল। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকাতেই চোখে পড়ে সামনের সিটে মেয়েটার হাতে ভদকার বোতল। একটা না, দুটো। নাক কুচকে উজান জানলার গ্লাস নামিয়ে দিল। গাড়ি চলতে আরম্ভ করলে জাভান আদেশ দেয়, সামনে কোনো রেস্টুরেন্ট খুলে ফেলে থামাতো। আই এম ফাকিং হাংরি। সেই রাতের বেলায় ছোট একটা হোটেল খোলা বা গিয়েছিল। ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। উজান আর জাওয়ান হোটেলে চলে গেল। ইয়ানা গেল না, সে পাশে বসে থাকা মেয়েটাকে রাম ধমক দিল। কি দরকার ছিল তোর এত কথা বলার? অসভ্য মেয়ে একটা। তোকে এই মদের বোতলটা দিয়েছি চুপ থাকার জন্য, আর তুই কিনা অসহ্য। তোকে গাড়িতে ওঠানোই আমার ভুল হয়েছে। বের হয়ে যা গাড়ি থেকে এক্ষুনি। মেয়েটি নেমে গেল কোনো কথা না বাড়িয়ে। আর ইয়ানা মেকআপ কিট নিয়ে নিজের মেকআপ ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। জাওয়ান নিজেই অর্ডার করতে চলে গেল। উজান বসে একটা ছবি হাতে নিয়ে তার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। সেই সময়ে সে নাকে সেই বিশ্রী গন্ধটা টের পেল এবং তার তীব্রভাবে কেউ একজন তার মুখের কাছে মুখ নিয়ে এসে বলছে, কাঁদছেন কেন? উজান ভ্রুকুচকে পাশ ফিরে তাকায়। একটি মেয়ে তার পাশেই বসে আছে, তার হাতে সেই বোতলের একটা। উজান বুঝে নিল ইয়ানার সেই ফ্রেন্ড এই মেয়েটা। সে এক চেয়ার ফাঁকা রেখে আর এক চেয়ারে গিয়ে বসলো। মেয়েটা হেসে দিল। মেয়েটি বুঝে আসা চোখ দুটো লাল, ঠিক মতো বসে থাকতেও পারছে না। তবু ভারী চিপ নেড়ে টেনে টেনে বলল, বললেন না তো কাঁদছেন কেন? আপনার জীবনে কি খুব কষ্ট? আমার জীবনেও কষ্ট, অনেক কষ্ট। শেষের কথাগুলো বলার সময় মেয়েটি দীর্ঘশ্বাস ফেলল। তার গলার সুর ছিল অসহায়। এটা খান, কষ্ট কমবে। আমি যখনই এগুলো খাই আমার আর কষ্টের কথা মনে থাকে না। নিন, খান আপনি। বলে সে ভদকার বোতলটা উজানের দিকে বাড়িয়ে দিল। উজান ভ্রু কুঞ্চিত রেখেই তাকিয়ে রইল। মেয়েটি এমন আবল তাবল বকছে কেন? সে কাঁদতে যাবে কোন দুঃখে? আমার কোনো কষ্ট নেই, আর আমি কাঁদিও নি। মেয়েটি ফাঁকা চেয়ারটিতে লাফিয়ে বসলো। ডানে বায়ে মাথা নেড়ে বলল, না, আপনি কাঁদছিলেন। আমি কিন্তু দেখে ফেলেছি। দেখি তো কাকে দেখে কাঁদছেন। চোখের পলকে উজানের হাত থেকে ছবিটা খপ করে নিয়ে নেয় মেয়েটি। ঠোঁট উল্টিয়ে বলে, এই মেয়েটি কে, আর পাশের ছেলেটিই বা কে? উজান তড়িৎ গতিতে মেয়েটির হাত থেকে টান দিয়ে ছিনিয়ে নেয় ছবিটি। পকেটে রেখে রাগী দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে। অনুমতি ছাড়া কারো জিনিস নেয়া ব্যাড ম্যানার্স। এই কমন সেন্সটুকু নেই আপনার? মেয়েটি কিছু বলল না। সে শুধু ঘাড় এদিক সেদিক নাড়াতে নাড়াতে উজানকে দেখছিল। ঠিক সেই সময় জোরে একটা বাজ পড়ে কারেন্ট চলে গেল। এখানে জেনারেটর লাইনও নেই, ফলে ওইটার কতগুলো চার্জ লাইট চালিয়ে দিল। ততক্ষণে জাওয়ান খাবার নিয়ে এসে পড়েছে। উজান পাশে তাকিয়ে দেখলো সেই পাগল মেয়েটি নেই। শান্তির নিঃশ্বাস ফেলল সে। জাওয়ান খাওয়ার শুরুর মাঝে বিদ্যুৎ ঝলকানিতে জানলার কাচ গলিয়ে দেখলো
বাইরে একটা মেয়ে দু হাত ছড়িয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। জাভান খাবার রেখে উঠে পড়ল। ঝোড়ো বৃষ্টি হচ্ছে বাইরে, তার উপর বিকট শব্দে বাজ। মেয়েটার কি সামান্য জ্ঞানটুকু নেই? বাইরে বেরিয়েই ছাউনির নিচে থেকেই জাভান এই মেয়ে বলে চিৎকার করে ডাকতে লাগলো। বৃষ্টির শব্দে সেই আওয়াজ চাপা পড়ল। জাভান হোটেল থেকে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। রাক্ষসে বাতাসে ছাতা উড়ে যাওয়ার জোগাড়। জাভান মেয়েটার পিছনে এসে এক হাত ধরে টান দিল। মেয়েটি খুলল। সেই মুহূর্তে বিদ্যুৎ চমকালো। আলোর ঝলকানিতে সামনে দাঁড়ানো চুপচুপে ভেজা মেয়েটাকে দেখে জাভান এক মুহূর্তে থমকে গেল। আবার চমকালো বিদ্যুৎ। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে যতবারই মেয়েটা মুখে ঝিলিক দিয়ে ওঠে, ততবারই জাভানের বুকে কেমন তোলপাড় সৃষ্টি হতে লাগলো। এই তোলপাড়ের ভিতরটা লন্ডভন্ড হয়ে যাচ্ছে, যা এই ঝোড়ো বৃষ্টির মতো দেখা যাচ্ছে না। জাভান মেয়েটির ধ্যানে এতটাই পড়ে গেছিল যে তার ছাতা উল্টে বাতাসের বুকে উড়ে গেল। সেকেন্ডে সেও ভিজে গেল। সেদিকে হোশ নেই জাভানের। সে তো চেয়ে আছে তার মনে তোলপাড় করে দেওয়ার মেয়েটির দিকে। মেয়েটিও আধো আধো চোখে তাকিয়ে দেখছিল। চারপাশ তখন বৃষ্টির রিমঝিম শব্দে মাতোয়ারা। সেই ছিল প্রথম দেখা। এই প্রথম দেখাতেই জাভানের মন নামক জটিল যন্ত্রটি বাধা পড়ে কিরণেতে। তারপর থেকে কিরণকে নিজের করে রেখেছে সে, তাকে ভালোবাসতে বাধ্য করেছে। তারপর আরো কত কাহিনী করে কিরণকে বন্দি করে রাখতে সফল হয়েছে সে। আজ কিরণ চাইলেও তাকে ছেড়ে যেতে পারবে না। জাভান খাটের সাথে মাথা রেখে কিরণকে দেখছিল আর 7 মাস আগে প্রথম দেখা হওয়ার দিনটা কল্পনা করছিল। এক হাতে কিরণের এক হাত বন্দি। কিরণ চিত হয়ে ঘুমিয়ে আছে। পিঠ পর্যন্ত চুলগুলো এলোমেলো ভাবে বালিশে ছড়ানো। সে আরেকটু ঝুঁকে গিয়ে কিরণের কপালে চুমু দিল। কেন যেন তার খুব ভালো লাগছে। কিরণকে দেখে তার মনে হয় এর চেয়ে সুন্দরী মেয়ে দুনিয়াতে আর হয় না। উজ্জ্বল শ্যামা বর্ণের কিরণের মুখে পাতলা দুটি ঠোঁট, চোখে বড় বড় পাপড়ি, টিকালো নাক। এমন না যে কিরণের শ্যামবর্ণের মুখে মায়া বা আকর্ষণীয়তা আছে, তবে ওই মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চোখ ফেরানো দেয়। কেমন যেন চুম্বকের মতন টানে। তখন মনে হয় কিছু একটা তো আছেই ওই শ্যামবরণ চেহারায়। জানলা দিয়ে নরম রোদ চোখের পাতায় খেলা করছে। কিরণ নড়ে চড়ে ওঠে। ঘুম ভেঙে যায় তার। চোখ পিট পিট করে তাকালো। মাথায় কেমন ঝিমঝিম করছে তার। মাথায় হাত দিয়ে মাথাটা একটু তুলতেই বুঝতে পারলো মাথা ভার হয়ে আছে। বহু চেষ্টার পর সে পুরোপুরি চোখ খুলতেই সক্ষম হলো। চোখ খুলতেই দেখলো জাভান তার খুব কাছে এসে মনোযোগ সহকারে দেখছে। সে কি স্বপ্ন দেখছে? জাভান এখানে আসবে কিভাবে? চোখ কচলে ভালো করে দেখে নিল। জাভানই তো। চোখ বড় বড় হয়ে গেল কিরণের। শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। জাভানের ভ্রু কুঁচকে এলো। মাথা সোজা করে নিয়ে খাটে বসলো। কিরণের হাত ধরে অস্থির গলায় বলল, কি হয়েছে কিরণ? ভয় পেয়েছো? দুঃস্বপ্ন দেখেছিলে? কিরণ জাভানকে ঠেলে খাট থেকে নামিয়ে দিল। তুমি আমার রুমে কি করছো, তাও আবার আমার বেডে? জাভান বেড সাইড টেবিল থেকে লেবুর শরবতের গ্লাসটা কিরণের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমি তোমার রুমে না, বরং তুমি আমার রুমে। কিরণ পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো আসলেই এটা জাভানের রুম। অবাক কণ্ঠে বলে, আমি তোমার রুমে কি করছি? কাল রাতে যে আমাকে মিথ্যে বলে বন্ধুদের সঙ্গে ফুর্তি করেছিলে, মনে নেই? কিরণ গতকাল রাতের ঘটনা মনে করার চেষ্টা করে। গতকাল ওভার টাইমের নাম করে সে তার ফ্রেন্ড সেতুর বার্থডেতে যায়। এটা জাভান জানে না। জানলে তাকে আস্ত রাখতো না। সেখানে তার নতুন পুরানো ক্লাসমেট ছিল। তার মধ্যে ছিল সাতমান। এই ছেলেটি তার পেছনে কুকুরের মতন ঘুরতো, কিন্তু কিরণ কেন যেন সাতমানকে পাত্তা দিত না। বার্থডেতে কিরণ উড়ো খবর শুনেছিল যে সাতমান নাকি আজ থেকে বিয়ের জন্য প্রপোজ করবে। এটা শুনে সে দ্রুত চলে আসতে নেয়। সে তো আটকায় তাকে। তার কিছুক্ষণ পর সাদমান এসে কোথাও নিয়ে যাওয়ার জন্য জোর করলে তার গালের সপাটে এক চড় মেরে দেয় কিরণ। আসলে এই কাজটা সে খুব ভয় নিয়ে করেছিল, জাভানের ভয়ে। যেমন জানতে পারলে সাদমানকে জ্যান্ত কবর দিবে। সবার সামনে সাদমান কিরণকে কিছু না বললেও শাসিয়ে যায় যে সে তাকে দেখে নেবে। পরে সে তো কিরণকে ড্রিঙ্কস দেয়। জোড়াজোড়ির পর এক টাক নেয় কিরণ। নেয়ার পরই তার মাথা ঝিমঝিম করতে শুরু করে। এমন না যে সে এর আগে কখনো ড্রিঙ্কস করেনি,
কিন্তু আজকের ড্রিঙ্কসটা খুবই ঝাঁঝালো এবং তীব্র। কেমন মাথা ঘুরছে। সে টের পায় তাকে কেউ এক হাতে জড়িয়ে ধরে আছে, আর সেই লোকটি তাকে একের পর এক ড্রিঙ্কস করাচ্ছে। এক পর্যায়ে কিরণ যখন আধো মাতাল, তখন সাদমান কিরণকে সকলে চোখের আড়ালে নিয়ে যায়। অথচ তখনও কিরণের সেন্স ছিল। আড়ালে নিয়ে আসার পর ধস্তাধস্তি শুরু করে কিরণের সাথে। কিরণ তখন সেফটিপিন দিয়ে সাদমানকে আঘাত করে তার কাছ থেকে পালিয়ে আসে। রাস্তায় এসেই সম্পূর্ণ টাল হয়ে যায় সে। নিজেকে হাওয়ায় পাখির মতন লাগে, যেন উড়ে উড়ে যাচ্ছে। তারপর কি হয়, জাওয়ান কিরণের মুখের কাছে গ্লাসটা ধরল। কিরণের ভাবনার সুতো কাটে। গ্লাসটা নিতে গেলে জাওয়ান দেয় না, সে নিজেই খাইয়ে দেয়। খাওয়ার মাঝে জাওয়ান বলে, সে তোর বার্থডেতে যাবে আমাকে বললেই পারতে, আমি নিয়ে যেতাম। শুধু শুধু মিথ্যে বলে নিজেকে বিপদে ফেলার কি খুব দরকার ছিল? জাওয়ানের শীতল কণ্ঠের কথা শুনে কিরণ বিষম খায়। নাকে মুখে শরবত উঠে যায়। জাওয়ান পিঠে হালকা চাপড় দিতে দিতে বলে, ধীরে শোনা, ধীরে। এত ভয় পাওয়ার কি আছে? কুল মাই লাভ। জাওয়ান গ্লাস হাতে উঠে আসে। দরজার কাছে গেলে কিরণ বলে, আমার মিটিং আছে, এক্ষুনি আমাকে অফিসে যেতে হবে। আজকে তোমাকে অফিস যেতে হবে না, তোমার প্রয়োজনীয় সবকিছু উচিকে নিয়ে আসবে। উজান তার বয়সে বড় হলেও জাওয়ান উজানকে নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে যেতেই হবে অফিসে, এর আগেও অনেকবার বাদ পড়েছে। তাহলে উজানকে বলে দিও কি আনতে হবে। ওকে? আমার একটু বাসায় যেতে হবে। কথা কানে যায়নি তোমার? কিরণ উসখুস করতে করতে বলল, আরে কিছু ফাইল আছে, ওগুলো উজান খুঁজে পাবে না, আমাকেই যেতে হবে প্লিজ। জাওয়ান একটু সময় চুপ থেকে বলল, আচ্ছা, গিয়ে চেঞ্জ করে নাও। ক্লোজেটে তোমার জন্য ড্রেস রাখা আছে। জাওয়ান বেরিয়ে এসে উজানের ফ্ল্যাটে গেল। উজানের রুমে তাকে খুঁজে পেল না। রুমের ভিতরে যেই রুমটা আছে ওটার দরজা গিয়ে জাওয়ান নক করলো। ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। জাওয়ান আরো দুবার উজান বলে ডাকলো। তখন ভিতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, কাম ইন। এই রুমটা উজানের আর্ট রুম। রুমের এক পাশে অজস্র রং তুলি আর ক্যানভাসে ভরা। দেয়ালে বড় বড় কতগুলো পেন্টিং ঝুলানো। তার মধ্যে উজানের সবচেয়ে প্রিয়গুলো সাদা কাপড়ে মোড়ানো। আর এক পাশের টেবিলের সাইডে মাটি রাখা নানান ধরনের স্কাল্পচার সাজিয়ে রাখা আছে টেবিলে। তার মধ্যে একটা ভাস্কর্য ৩-৬ ফুটের মতো। একটা মেয়ে পাতলা ওড়না দিয়ে নিজের সম্ভ্রম ঢেকে অদূরে তাকিয়ে আছে। উজান এখন মেয়েটির চুলের দিকটা তৈরি করছে। এটা বোধহয় এক্সিবিশনের জন্য। মূলত উজান এই রুমে কাউকে প্রবেশ করতে দেয় না। এটা তার একটা ধ্যানের জায়গা। এই রুমে আসলে জগতের সব কিছু ভুলে সে নিজস্ব জগতে প্রবেশ করে। সেই নিজস্ব জগতের কিছু টুকরো টুকরো দৃশ্য চমৎকারভাবে ক্যানভাসে ফুটিয়ে তোলে সে। এই জগৎ তার সবচেয়ে প্রিয় জগৎ, যেখানে আসলে সে আর নিজের মধ্যে থাকে না, হারিয়ে যায় রং তুলির মাঝে। উজান ঘাড় ঘুরিয়ে দেখে জাওহানকে। জাওহান কখনোই তাকে অযথা বিরক্ত করে না। তাহলে এখন হঠাৎ কি প্রয়োজনে? উজানের কুচকানো ভ্রু দেখে জাওহান কোনো ভনিতা না করেই বলল, তুই কিরণকে একটু ড্রপ করে দিয়ে আয়, আমাকে 1 ঘন্টার মধ্যে অফিস যেতে হবে। ইটস আর্জেন্ট। উজানের কুচকানো ভ্রু আরো কুচকে যায়। কিরণ কোনো বাচ্চা মেয়ে না যে একা একা বাসায় যেতে পারবে না। আর সময়টা এখনো সকাল, রাত হলে ভিন্ন কথা। ও আসলেই যেতে পারবে না, এখন ও ঠিক মতো দাঁড়াতেই পারছে না। তাহলে ওকে থেকে যেতে বল। ওর নাকি বাসায় যাওয়া খুব জরুরি। উবারে কল দে, বাসার দরজার সামনে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। জাওহানের রাগ হলো হালকা। অসম্ভব, অচেনা কারো ভরসায় আমি কিরণকে ছেড়ে দিতে পারি না। তাহলে সরি, আমি যেতে পারবো না। উজান। জাওহানের কণ্ঠে রাগ। উজান শান্ত দৃষ্টিতে তাকালো জাওহানের দিকে। ঝাঁঝ দেখাস কাকে? জাওহান বড় একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। অনুনয় স্বরে বলল, ওকে ভাই, প্লিজ কিরণকে দিয়ে আয়। রাস্তাঘাটে কি না কি ঘটেছে ঠিক ঠিকানা নেই, আর কিরণের নেশা এখনো কাটেনি। কোথার থেকে কোথায় চলে যাবে আবার। প্লিজ উজি। উজান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। জাওহান আসলেই নাছোড়বান্দা, যে কোনো কাজ তাকে দিয়ে করিয়েই ছাড়বে। ড্রয়িং রুমে কিরণ বসে আছে। উজানকে আসতে দেখে দাঁড়ালো। উচ্ছল কণ্ঠে বলল, হেই উজি, গুড মর্নিং। উজান কিরণকে আপাত মস্তক দেখে নিল। হাসি খুশি কিরণ ফুল ফিটফাট।
সে জাওহানের দিকে একবার তাকালো। জাওহান দ্রুত উজানের থেকে সরে গিয়ে কিরণের কাছে এসে দাঁড়ালো। উজান ছোট্ট করে বলল, মর্নিং। হ্যাঁ চলো। লিফট থেকে নামার সময় উজান কিরণকে বলল, কিরণ, তোমাকে কি ধরে ধরে নিতে হবে? ইউ অল রাইট? কিরণ অবাক হলো কিছুটা। উজান তার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? মনের চিন্তা মনেই রেখে মুখে বলল, অফকোর্স আই এম অল রাইট। কেন বলো তো? উজান আর চোখে জাওহানের দিকে তাকিয়ে বলল, না, কেউ একজন আমাকে বলেছিল তুমি নাকি ঠিক মতো দাঁড়াতে পারছো না, তোমার নেশা কাটেনি। জাওহান কিরণের পিছনে দাঁড়িয়েছিল। সে উজানের কথা পাশ কাটাতে কিরণকে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগে। দেরি হয়ে যাচ্ছে তোমার, চলো। কিরণকে গাড়িতে উঠিয়ে দিয়ে জাওহান জানলার পাশে হাত রেখে বলল, বাসায় গিয়ে রেডি হয়ে সোজা অফিস চলে যাবে। উজান তোমাকে পৌঁছে দেবে, ওকে? উজান চোখ রাঙায় জাওহানকে। জাওহান চোখে আকতি করে, চোখ ফিরিয়ে নেয় উজান। সেই সূচকে জাওহান কিরণের গালে হঠাৎ চুমু দেয়। চমকে ওঠে কিরণ গালে হাত দেয়। বিস্মিত চোখে তাকিয়ে থাকে। জাওহান ঠোঁট বাঁকা করে হেসে এক চোখ টিপ দিয়ে বিদায় জানায়। সকালের মিষ্টি রোদ্দুর ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তার আনাচে কানাচে। আকাশ রাঙা হয়ে আছে হালকা নীল হলদেটা আভায়। নিবিড় নিস্তব্ধ চারপাশ। কিচিরমিচির শব্দে দুই একটা নাম না জানা পাখি উড়ে যায় এদিক সেদিক। রাস্তায় মানুষ কম, আর একটু পরেই শুরু হবে যান্ত্রিক শহরের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে সকাল আর রাতের আকাশ দেখলেই মন থেকে কর্পূরের মতন উবে যায় খারাপ লাগা। বাড়ি ঘর গাছপালা পিছনে ফেলে শাঁসা করে উড়ে যাচ্ছে উজানের মার্সিডিজ বেঞ্চ। বাতাসে উড়ছে কিরণের বাঁধনহারা এলো চুল। সে জানলায় হাত রেখে তার উপর মাথা রেখে চারপাশ দেখছে। কিরণ সব সময় সকালের আর রাতের নিস্তব্ধতা মন দিয়ে উপভোগ করে, তবে আজ আর মনটা সেই নিস্তব্ধতার মাঝে নেই। জাওহানের করা একটু আগের কাজটা তাকে বারংবার ভাবাচ্ছে। ঘৃণা লাগছে কিরণের। সে গাল অন্য হাতে বারবার খুঁজতে লাগলো উজানের আড়ালে। জাওহানের সাহস দিনকে দিন বাড়ছে। কি উপায়ে জাওহানকে দূরে সরানো যায়? কম চেষ্টা তো আর করেনি। একবার সফল হতে গিয়েও হলো না, একমাত্র উজানের কারণে। কেন যে সেদিন উজানের করা ডিলে সাইন করেছিল? উজান তাকে এইভাবে ট্র্যাপে ফেলবে জানলে সে কখনোই সাইন করতো না। প্রয়োজনে না খেয়ে মরে যেত। আর সেই কর্মের ফলস্বরূপ আজ জাওহান নামক রাস্কেলটার কাছে সে বন্দী হয়ে গেল। উফ, কিরণ যদি এই পৃথিবী থেকে একজনকে উধাও করার ক্ষমতা পেত, তাহলে সেই একজনটা হবে উজান। একে রাস্তা থেকে সরানো গেলে জাওহানের থেকে মুক্তি পাওয়া কিরণের কাছে বাম হাতের খেল। দীর্ঘশ্বাস ফেলল কিরণ। তাকে আর কতদিন এই নরকে থাকতে হবে? কবে রেহাই পাবে সে? জাওহানকে যে মেনে নিতে পারছে না। কিরণের মতে জাওহান একটা নোংরা কীট। রাত 10টা, অন্ধকার রুম। জানলার ফাঁক দিয়ে রাতের চাঁদনি স্নিগ্ধ জ্যোৎস্না রুমকে হালকা আলোকিত করেছে। বাতাসে জানলার পাতলা পর্দা উড়ে উড়ে জাওহানের মুখে আলতো ছুঁয়ে যাচ্ছে। জাওহানের হাতে সিগারেট, দুই পা আড়াআড়ি ভাবে ভাঁজ করে একটা চেয়ারে ওঠানো। তার চোখ দুটো লাল, যেন কত রাত নির্ঘুম সে। তার মাথার ডান পাশে হেলানো। ডান পাশের ছোট্ট টেবিলে কিরণের একটা ছবি রাখা। দুই হাতে মাথার কাছে এনে জিভ বের করে ভেঙাচ্ছে, চোখে দুষ্টুমি। ছবিটার সামনে জেল ক্যান্ডেল জ্বালানো। জাওহানের লাল চোখের দৃষ্টি নিবদ্ধ কিরণের ছবিতে। কয়েক সেকেন্ড বাদে বাদে সিগারেট টানছে সে। তার চোখের সামনে ভেসে উঠছে কিরণের সাথে কাটানো সময়গুলো। প্রথম দিন কিরণকে দেখার পর সে উন্মাদ হয়ে গেছিল এক প্রকার। সবকিছুর সাক্ষী উজান। সারাক্ষণ জাওহান কিরণের নাম জপত। সে শুধু মানত কিরণ ওর, কিরণকে তার চাই চাই। উজান তাকে বুঝিয়েছিল কতবার, জাওহান শোনেনি। শেষে ইয়ানার কাছ থেকে ঠিকানা নিয়ে কিরণের বাসায় চলে গেছিল সে। কিরণ আর তার দুইটা ফ্রেন্ড সাথে বাসা ভাড়া নিয়ে থাকতো। কিরণ ছোট্টখাট্ট একটা কোম্পানিতে জব করত। জাওহান বাসায় গিয়ে সরাসরি কিরণকে বিয়ের প্রস্তাব দেয়। কিরণ তো অবাকে চরম পর্যায়ে। একদিনের পরিচয়ে ছেলে কিনা সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিরণ সাফ সাফ বারণ করে দেয়। আর এতে যেন রাগটাও চড়া হয় জাওহানের। এমনিতেও সে সামান্য এদিক সেদিক হলে রেগে যায়। আর সেখানে তো ভালোবাসার মানুষ মুখের উপর রিজেক্ট করেছে। সেদিন বাসায় ফিরে তুল কালাম কাণ্ড ঘটিয়েছিল। উজান তাকে থামাতে এলে অতিরিক্ত রাগে সে উজানকেও আঘাত করেছিল।
সে এতটাই রেগে গেছিল যে বাড়ির পরিচিকার গায়েও হাত তুলেছিল। তার কর্মকাণ্ডে উজান তাকে কষিয়ে চড় মারে। প্রিয় ভাইয়ের হাতে চড় খেয়ে শান্ত হলেও প্রত্যাখ্যানের আগুন তার বুকে দাও দাও করে জ্বলছিল। নির্ঘুম রাত কাটানোর পরের দিনই ভোরে সে উজানকে সাথে নিয়ে কিরণের বাসায় চলে যায়। কিন্তু গিয়ে কিরণের বাকি ফ্রেন্ডদের কাছে জানতে পারে কিরণ গত রাতেই বাসা ছেড়েছে। জাভান হুমকি ধুমকি দিয়েছিল তার ফ্রেন্ডদের, কিন্তু সত্যি বলতে কেউ জানতো না কিরণ কোথায়। যখন জাভান রাগের মাথায় তাদের গায়ে হাত তুলতে যায়, উজান এসে আটকায় তাকে, জোর করে তাকে বাড়ি নিয়ে যায়। জাভান কোথায় কোথায় না খুঁজেছে কিরণকে, কিন্তু পায় না। খাওয়া দাওয়া ছেড়ে দেবদাসের মতন হয়ে যায়, রুম বন্দি করে রাখতো নিজেকে। তার হাতে থাকতো কিরণের কলেজ লাইফের একটি পুরনো ছবি। ইয়ানাকে সে প্রতিদিন মানসিক পীড়া দিত কিরণের কোনো ছবি থাকলে দিতে। কিরণ ইয়ানার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড না যে তার কাছে কিরণের ছবি থাকবে। একসাথে প্রাইভেট পড়ছিল বিদায় ক্লাসমেট হিসাবে নর্মাল জানাশোনা ছিল। কিন্তু জাভানের প্রতিদিনকার তর্জন গর্জনে সে অনেক খুঁজে ফেয়ারওয়েলের একটা ছবি জাভানকে দেয়। এই একটা ছবির সাথে জাভান কত কথা বলে, পাগলের মতন হয়ে যাচ্ছিল সে। উজান এই সামান্য একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের এই অবস্থা সহ্য করতে পারতো না। খোঁজ নিয়ে জেনেছে কিরণ একটা লো ক্লাসের মেয়ে। এই নিচের শ্রেণীর মেয়ের জন্য জাভানের মতন হাই সোসাইটির একটা ছেলের কাতরতা মেনে নেওয়া তার পক্ষে ছিল অসম্ভব। এই কিরণের জন্য জাভান উজানের সাথে বড্ড খারাপ আচরণও করেছিল। চোখের সামনে তার ভাইটা কেমন অন্যরকম একটা মানুষ হয়ে যাচ্ছিল, মৃত্যুর মুখে পড়ে যাচ্ছিল। জোর করে দিনে 2-1 লোকমা ভাত খাওয়াতে পারত। ঠিক তার 3-4 দিন পর জাভান যখন মদ্যপানে ব্যস্ত ছিল, তখন কলিং বেল বেজে ওঠে। তার হাতে ছিল কিরণের ছবি। পরপর 7-8 বার কলিং বেল বাজতে থাকলে প্রচন্ড বিরক্ত হয় জাভান। সে কিরণের দিকে ভালো করে মনোযোগ দিতে পারছিল না। পরে টালমাটাল পায়ে হেঁটে সে দরজার দিকে এগোয়। ঘরে কোনো মেট নেই। মুখ খিচিয়ে কয়েকটা গালি লাগায় পরিচিকাদের। দরজা খুলে উজানকে দেখে আরো বিরক্ত হয় সে, কারণ উজানের কাছে ঘরের চাবি থাকে। তাহলে এভাবে তাকে ডিস্টার্ব করার মানে কি? সে দরজা থেকে সরে এসে তার নিজের রুমের দিকে পা বাড়ায়। ঠিক তখনই একটা নরম হাত তার হাতকে আঁকড়ে ধরে। ভ্রু কুচকে জাভান পিছনে ফিরে। হাত ধরা মানুষটিকে দেখে জাভান চমকে ওঠে। সে স্বপ্ন দেখছে না তো? সত্যি কি স্বপ্ন দেখছে নাকি এটা বাস্তব? কিরণ তার হাত ধরে আছে। কিরণ তার ভালোবাসার মানুষ, তার প্রতিটি রাতের ঘুম কেড়ে নেওয়া অপসরী। কিরণকে দেখে সে এক মুহূর্তের জন্য পাথর বনে গিয়েছিল। হৃদয় অস্বাভাবিকভাবে থমকে গিয়েছিল। সে 2 হাতের আঁচলায় কিরণের মুখ তুলে ধরে। কিরণ, এটা তুমি? কিরণ, এটা সত্যি তুমি? কিরণ মাথা নাড়ায়। এতদিন কোথায় ছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি জানো? কিরণ জবাব দেয় না। আমি তোমাকে ভালোবাসি কিরণ। তুমি কেন ওই দিন আমাকে রিজেক্ট করেছিলে? তোমার জন্য দেখো আজ আমার কি বেহাল দশা। আমি তোমাকে চাই কিরণ। তুমি তুমি শুধু আমার, শুধুই আমার। তুমি আমাকে ভালোবাসো তো? জাভানের কথাবার্তা এলোমেলো। কিরণকে দেখে সে কি বলবে, কোথা থেকে সে শুরু করবে কিছুই মাথা আসছিল না তার। বলো না তুমি আমাকে ভালোবাসো। কাতর দুর্বল গলা জাভানের। এবার মুখ খুলল কিরণ। ভালোবাসি। ব্যাস এই একটা শব্দই ছিল জাভানের মুখে হাসি ফোটানোর। সে জড়িয়ে ধরে কিরণকে শক্ত করে। ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। যুক্ত থাকে জাভান, অথচ সে খেয়াল করলো না ভালোবাসি বলার সময় কিরণের রোবট গলা তার শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা। আর না খেয়াল করলো আদৌ কিরণ মন থেকে বলেছিল কিনা, নাকি তাকে দিয়ে বলানো হয়েছিল। বোধ করি জাভান তার সারা জীবনেও তা খেয়াল করবে না। কিরণ ফিরে যায় তার আগের বাসায়, তবে তাকে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল জাভানের ফ্ল্যাটে। জাভান তো এমনিতেই সবসময় উজানের ফ্ল্যাটে থাকতো, তাই তারটা খালি থাকতো। কিরণ আসার পর সে রাতের ঘুম ছাড়া পুরোটা সময় কিরণের সাথে থাকতো। হাজারো কথা বলতো কিরণের সাথে। কিরণ মূর্তির মতন শুধু চুপচাপ শুনতো, কিছু বলতো না। ধীরে ধীরে কিরণও জাভানের সাথে একটু একটু কথা বলতো। প্রথম জাভান কিরণের সব কথাই মেনে নিত, কিন্তু ধীরে ধীরে সে তার পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে লাগতো কিরণের উপর। কিরণ কি করবে না করবে সব ডিসাইড করে দিত জাভান। এসব কিরণ মেনে নিতে পারতো না। এই নিয়ে তাদের কথা কাটাকাটি হতো। কিরণ রাগ বেশিক্ষণ দমন করে রাখতে পারতো না।
তার কথায় কথায় হাত চালানোর অভ্যাস ছোট থেকেই। এই সূত্র ধরে জাওহানকে সে মারত। যেমন মুখ বুঝে সহ্য করে নিত বেশিরভাগ সময়, কিন্তু মাঝে মাঝে কিরণের কর্মকাণ্ডগুলো লিমিটলেস হয়ে গেলেও সেও মারত। তবে সে আস্তে আস্তে পিঠে, হাতে, পায়ে মারত, আর কিরণ মারত দানবের মতন। কিরণ যখন খেত না, জাওহান তখন ধমকাতো, আর কিরণ রেগে গিয়ে জাওহানকে ঘুষি লাথি মারত। তার জন্য অবশ্য জাওহানের হাতে থাপ্পড়ও খেতে হয়েছিল কিরণকে। তাও কিরণ থামতো না জাওহানও। পরে উজানকেই তাদের থামাতে হয়েছে। এখনো জাওহান আর কিরণের মধ্যে ঝগড়া উজানকেই মেটাতে হয়। কিরণ একবার এক রাত বাসায় ফেরেনি। জাওহান খোঁজ নিয়ে কিরণকে পায় না। সে ভাবে কিরণ পালিয়েছে। পরের দিন বিকেলে উজান ধরে নিয়ে আসে তার গ্রামের বাড়ি থেকে। আসলে কিরণ জাওহানকে না বলেই গিয়েছিল, কারণ জাওহানকে জানালে সে কখনোই যেতে দিত না। কিরণকে যখন ধরে আনে তখন কিরণ দেখে যেই রুমে তাকে রাখা হতো সেই রুমের প্রতিটা আসবাবপত্র চূর্ণ বিচ্ছন্ন। তার রুমের মাঝখানে বসেছিল জাওহান। তার টি শার্ট গলার কাছে দিয়ে ছেঁড়া, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখ রক্তিম, চোখ দুটো রক্তের মতন টকটকে লাল, বিড়বিড় করছিল কিছু একটা। কিরণকে দেখা মাত্রই সে হিংস্র সিংহের মতন ঝাঁপিয়ে পড়েছিল। শক্ত চট দিয়ে গলা টিপে হত্যা করতে চেয়েছিল কিরণকে। কিরণ বাঁচার জন্য কত মিনতি করেছিল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারেনি। উজানের দিকে মিনতি ভরা দৃষ্টিতে চেয়েছিল। উজান ছিল আবেগ শূন্য। তার চোখ মুখ স্বাভাবিক, যেন কিরণকে এখন মারাটাই এই মুহূর্তের কাজ। শেষে যখন কিরণের জিভ বেরিয়ে আসে, চোখ উল্টিয়ে যায়, তখন উজান জাওহানের হাত সরিয়ে দেয়। জাওহানকে তার রুমে নিয়ে যায়। উজান এসে কিরণের কাছে এক হাঁটু মুড়ে বসে শান্ত গলায় বলেছিল, আমার ভাইকে জীবনেও ফুলের টোকা লাগতে দেয়নি। যখন যা চেয়েছে তা হাজির করেছি। এখন তোমাকে চাই সারা জীবনের জন্য। জোর যা চায় তা মেনে নাও, নাহলে বুঝতেই তো পারছো। সেই রাতে জাওহান অস্থির হয়ে ছুটে আসে কিরণের কাছে, হাত ভর্তি চকলেট আর গোলাপ ফুল নিয়ে, চোখে মুখে অনুতপ্তের ছাপ। কিরণকে ঘুম থেকে উঠিয়ে তার হাত ধরে নিজের বুকে চেপে ধরেছিল আর ক্ষমা চেয়েছিল। কিরণের ঘুমে চোখ ভার। সে যতবার ঢলে পড়তো ততবার জাওহান টেনে ঝাঁকাতো আর কিরণের ঘুম ছুটে যেত। সে থেকে কিরণ বুঝেছে জাওহান আসলে নিজেকে ভালো রাখার জন্য কিরণকে ভালোবেসেছে। কিরণের কিসে খারাপ লাগে, কিসে ভালো লাগে তা জাওহান থোড়াই না কেয়ার করে। আদতে জাওহান যেটাতে খুশি হয়, তার যা ভালো লাগে তা কিরণকে করতে বাধ্য করেছে। কিরণ আছে জাওহানের সাথে, থাকবে এবং তার সারা জীবন, কারণ কিরণ তাকে ভালোবাসি বলেছে। এটা জাওহানের ধারণা। কিন্তু কিরণের মন কি চায়? আদৌ সে জাওহানকে ভালোবাসতে পেরেছে, নাকি শুধুই ছলনা? যদিও বা ভালোবাসে, তাহলে জাওহানের প্রতি এত বিরক্ত কেন সে? আর যদি ছলনায় হয়ে থাকে, তাহলে তা কত দিনের? এইসব ধারণা কেন জাওহানের মনে জন্মায় না? বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। জাওহান বিরক্ত হয়। আগের কথা ভাবতে ভাবতে তার ঘুম চলে এসেছিল প্রায়। মোমবাতি নিভে গেছে বহু আগে। এদিক ওদিক ঘাড় কাত করে জাওহান উঠে দাঁড়ালো। ধীর পায়ে এসে দরজা খুলে দিল। ড্রয়িং রুমে গিয়ে 6-7টা ছেলে মেয়ে আর উজান ম্যাগাজিন হাতে সোফায় বসা। এরা সবাই কিরণের ফ্রেন্ডদের একজন, যার নাম সালেহা। সে বলল, উজান ভাই, কিরণকে একবার ডেকে দিন। ওর ফোন বন্ধ, অফিসেও নেই। আমাদের ধারণা ও এখানে আছে। উজান ম্যাগাজিনটা ধীর হাতে টেবিলে রাখলো। এক হাতে চোখের চশমা ঠিক করলো। তার সব কিছুই আভিজাত্যপূর্ণ। এই যেমন ম্যাগাজিনটা টেবিলে রাখা, চোখে চশমা ঠিক করা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু উজান যেন এই সাধারণ ব্যাপারটাকে অসাধারণ করে তুলেছে। এর কারণ বোধ হয় তার যে কোনো কিছুই করাকে একটা আর্ট মনে হয়, আর এই আর্টটাও চমৎকার ভাবে করতে হয়। তার গায়ে সাদা রঙের টি শার্ট, কালো ট্রাউজার। সালেহার দিকে তাকিয়ে বলল, কিরণের খবর আপাতত আমার কাছে নেই। এই দরকারে তোমরা এসেছো বলে বিদায় নিতে পারো। উজানের কাঠখোট্টা জবাবে বন্ধুর দলের ভিতরে কিঞ্চিত অপমানের বাতাস বয়ে গেল। তা বুঝতে না দিয়ে সালেহা বলল, ভাইয়া, সাদমান অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। উজান প্রশ্ন করল, কিভাবে মারা গিয়েছে? আজ সন্ধ্যায় ও ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। রাস্তাতেই আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। একটু আগে আমরা খবর পেয়েছি। খুব জঘন্যভাবে সাদমানের বডি পিষে গেছে। উজান এক পলক জাওহানের দিকে তাকালো। জাওহান নির্বিকার ভাবে সিগারেট ধরিয়ে ফুঁকছিল।
এবার সেতু এগিয়ে আসলো, তার চোখ মুখ ফোলা, দেখে বোঝা যায় কান্না করেছে প্রচুর। সে কাঁদো কাঁদো গলায় বলল, কিরণের খুব ক্লোজ ফ্রেন্ডও, তাই কিরণকে তো জানতে হবে। প্লিজ ভাইয়া, কিরণকে একটু ডেকে দিন, ও শেষবারের মতো সাদনামকে শেষ দেখা দেখুক। এখানে সেতু একটা মিথ্যা কথা বলেছে। সাদমান মোটেও কিরণের ক্লোজ ফ্রেন্ড না। ইভেন কিরণ সাদমানকে বন্ধুদের কাতারেই ফেলে না। জাভানের কারণে তাকে বন্ধুদের সাথে মিশতে হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রেখে। সেতুর কথাটা শুনে দপ করে আগুন জ্বলে উঠল জাভানের মাথায়। সাদমান কিরণের ক্লোজ ফ্রেন্ড। হাতের কাছে শোপিস পেয়ে সেটা ছুঁড়ে মারল সেতুর মুখে। শোপিসটা গিয়ে পড়ল সেতুর গলা আর থুতনি বরাবর। আচমকা আক্রমণে সেতু ঘাবড়ে গেল। থুতনির ব্যথা অনুভব করা মাত্রই তার কান্নার রেশ বেড়ে গেল। সবাই তাকালো দরজায় দাঁড়িয়ে রাগে গড়গড় করা জাভানের দিকে। বন্ধুরা এই জাভানকে দু চোখে দেখতে পারে না। এই জাভানের কারণেই কিরণ আর তাদের সাথে আগের মতন মিশতে পারে না। আর তাদের প্রিয় বন্ধু সাদমান কিরণকে পেয়েও হারিয়েছিল এই জাভানের কারণেই। জাভান দাঁতে দাঁত পিষে বলল, কিরণ কোথাও যাবে না, এক্ষুনি তোরা এই ঘর থেকে বেরিয়ে যাবি। এক্ষুনি মানে এক্ষুনি, না হলে সবগুলো লাশ যাবে। অ্যান্ড আই মেন ইট। সবাই ভয় পেয়ে গেল। ভয় ভয় মুখ নিয়ে তারা চলে গেল। উজান পকেটে হাত রেখে জাভানের দিকে তাকালো। শুনতে পেয়েছিস? সাদমান মারা গিয়েছে। জাভানের চোখে রাগ আর বিরক্ত নিয়ে তাকালো। এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কিরণ কোথায় সেটা জানা। কে মরেছে কে না মরেছে সে খবর রেখে আমার লাভ নেই। জুফ, আমার দিকে তাকা। শান্ত স্বরে আদেশ দেয় উজান। জাভান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সে বেরিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? কিরণের অফিসে। ওর তো এতক্ষণ অফিসে থাকার কথা না। আমিও যাচ্ছি, চল। কিরণ শপিং মলে এসেছে তার বাড়িওয়ালা মেয়ের সাথে। অফিস থেকে ফেরার পথেই দেখা হয়েছিল বাড়িওয়ালার মেয়ের সাথে। কিরণকে জোর করেছিল তার সাথে আসতে। মেয়েটার নাম আয়াত। কিরণের কাছে আয়াতকে ইমা ওটাসনের মতন লাগে কিছুটা, আর স্বভাবটাও মিষ্টি। আয়াতের ফোন নিয়ে কিরণ তার রুমমেট মীরাকে জানিয়ে দিল যে আজ তার আসতে লেট হবে। তার 1 ঘন্টা বাদেই মীরা আবার কল দিল। আয়াত কিরণকে মোবাইল এগিয়ে দিল। কিরণ ধরতেই ওপাশ থেকে মীরা বলল, হ্যাঁ রে কিরণ, তুই কোথায় রে? জওয়ান ভাইয়া তো। তারপর শুনতে পেল জাভানের কণ্ঠ। কিরণ, তুমি কোথায়? তোমার মোবাইল কেন বন্ধ? তুমি তোমার অফিসে কেন নেই? কোথায় গিয়েছো তুমি? আবার ওই সাদমানের লাশের কাছে যাওনি তো? কথা কেন বলছো না তুমি? আরে আসতে কয়টা প্রশ্নের জবাব দিব? আমি আমার আপুর সাথে একটু শপিং এ এসেছি। ওয়েট, সাদমান কি? আবার বলুন তো, বুঝলাম না কি বললেন। কিরণের সে কথার উত্তর না দিয়ে জাভান বলল, তাড়াতাড়ি আমাকে ঠিকানাটা বলো। কিরণ ঠিকানা বলল। তার আধা ঘন্টা বাদে জাভান আর উজান পৌঁছে গেল। 5th ফ্লোরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কিরণকে খুঁজতে লাগলো। দেখলো দূরে কিরণ হাত নাড়াচ্ছে তাদের দেখে। কিরণকে দেখেই জাভানের মনে যেন শান্তির শীতল বাতাস বয়ে গেল। প্রলম্বিত শ্বাস ছাড়ল সে। চোখের দৃষ্টি স্থির অস্থির থেকে শান্ত হলো। সে দেরি না করে দৌড়ে গিয়ে সর্বপ্রথম কিরণকে জড়িয়ে ধরল। আয়াত আপুর সামনে কিরণ খুবই বিব্রত বোধ করলো। আয়াত মুচকি এসে অন্যদিকে ফিরল। কিরণ জাভানকে ফিসফিস করে বলল, এটা পাবলিক প্লেস। জাভান, ছাড়ো। জাভান ছাড়ল না। যতক্ষণ না তার মন শান্ত হয় ততক্ষণ পর্যন্ত সে ধরেই রাখলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। মোবাইল বন্ধ কেন তোমার? চার্জ ছিল না। আর এখানে কার সঙ্গে এসেছো তুমি? একবার আমাকে জানাতে পারলে না? আমার এক আপুর সাথে, বাড়িওয়ালা আন্টির মেয়ে। তারপর সে আয়াত আপুকে ডেকে বলল, এই যে আমার আপু আয়াত। আয়াতের নজর তখন জাভানের মুখ থেকে বডি থেকে মুখে ঘোরফেরা করছিল। মনে মনে সে কিরণের ভাগ্যের ওপর কিছুটা কি ঈর্ষান্বিত হলো। এত সুন্দর একটা মানুষ কিরণকে পছন্দ করলো। আয়াত হ্যালো বলে হাত বাড়ালো। জাভান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল আয়াতকে। আয়াতের হাত বাড়ানো দেখে সে হাত না দিয়ে মুখে মুখে হ্যালো বলল। খানিকটা অপমানিত হলো আয়াত, তবুও মুখে হাসি ধরে রাখলো। কিরণ নিজেও অপমান বোধ করলো জাভানের আচরণ। মানুষটা এমন করে সে পরিস্থিতি সামলাতে মুখে হাসি ফুটিয়ে বলল, আর আয়াত আপু, মিট মাই বয়ফ্রেন্ড জাভান। জাভান এক হাতে কিরণের বাহু শক্ত করে জড়িয়ে ধরল। গম্ভীর গলায় বলল,
উঠবি। কিরণ ইতস্তত করতে লাগলো, মিনমিন করে বলল। ওই আর কি। তারপর উজানকে দেখিয়ে বলল, আর আপু, ও উজান, জুভের বড় ভাই। জাওহান খানিকটা সরে দাঁড়াতেই উজানকে দেখা গেল, আর উজানকে দেখতেই আয়াত যেন আর একটা বড়সড় একটা ক্রাশ খেলো। ও গড, এই হ্যান্ডসামটা কিরণের উঠবি ভাই? আজকে এত হ্যান্ডসামের সাথে দেখা হচ্ছে কেন? আজ কি হ্যান্ডসাম ডে? এইভাবে তাকিয়ে থাকলে নিজেকে ছ্যাঁচড়া মনে হতে পারে ভেবে আয়াত মুখে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে বলল। হ্যালো। উজান পকেটে 2 হাত পুড়েছিল। আয়াতের হ্যালো বলা শুনে সে শুধু মাথা নাড়ালো। কয়েক সেকেন্ড হাত হাওয়াতেই ভাসিয়ে রাখলো আয়াত। সে এবার সত্যি সত্যি অনেক অপমানিত হয়েছে। সারা শরীর অপমানে কাঁপতে লাগে তার। আজকে হ্যান্ডসাম ডে না হয়ে নিশ্চয় তার জন্য অপমান ডে। কিরণের নিজের কেমন ছোট ছোট লাগলো। কিরণ আয়াতকে সহজ করার জন্য হাত ধরে টেনে আনলো, বলল। আপু চলো না, তোমার না কি কি যেন কিনতে হবে। আয়াতের এবার মনে পড়ল। ও হ্যাঁ চলো। তারা দুজন পিছনে ঘুরলো। জাওহান বলে, ওয়েট, কতক্ষণ লাগবে তোমার লাভ? উত্তরটা দিল আয়াত। বেশিক্ষণ লাগবে না জুব ভাইয়া। জাওহান মুহূর্তে আয়াতের দিকে রাগী চোখে তাকালো। আয়াত থতমত খেয়ে গেল। এইভাবে তাকানোর কি আছে? সে কি ভুল কিছু বলল? জাওহান চোখ রাঙিয়ে বলল, কল মি জাওহান ভাইয়া আর জাওহান। জুপ নামটা শুধু কিরণ আর আমার ভাইদের জন্য বরাদ্দ। যাত্রার কাছ থেকে জুপ ডাকটা আমি পছন্দ করি না। গট ইট? আয়াতের মুখ ঝুলে গেল অপমানে। আজকের দিনটা কি তার কপালে শুধু অপমানই লেখা ছিল? এই 2 ভাইয়ের কাছে এত হেনস্থ হচ্ছে কেন সে? জাওহান কিরণকে নিয়ে জামা কাপড়ের সাইডে চলে গেল। উজান এক পলক আয়াতের দিকে তাকিয়ে চোখে চশমা ঠিক করে কিরণদের সাথেই গেল। আয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আয়াত তার প্রয়োজনীয় জিনিস কেনার পাশাপাশি ওদের দিকে তাকাচ্ছে। একবার জাওহানের দিকে তাকালে তার চোখ আটকিয়ে যায়, আর একবার উজানের দিকে। একজনের দিকে তাকালে চোখ আর একজনের দিকে টানে। আয়াত ভালো করেই 2 ভাইকে পরখ করতে লাগলো। জাওহান আর উজান দুজনের উচ্চতা সমান, ইয়া লম্বা। কিরণ তাদের কাঁধ থেকে একটু নিচে পড়বে বোধহয়। জাওহানের চোখে মুখে এক ধরনের চঞ্চলতা বিরাজমান। উজ্জ্বল শ্যামলা দুজনেই। জাওহানের পুরুষালী চেহারা চাপ দাড়ি, চুলগুলো কপালে ফেলে রাখা, ঠোঁট দুটো কিছুটা বাদামি। আর উজানের চেহারা কেমন গম্ভীর, শান্ত আর গম্ভীর, অথচ চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তাকালে কেমন বুক কাঁপে, মনে হয় যেন এক তাকানোতেই সে সবার ভিতরটা পড়ে ফেলতে পারবে, মিথ্যা বললেও। চুলগুলোর সামনের কপালে এসে পড়েছে। চোখে মোটা ফ্রেমের 4 কোনা চশমা, খোঁচা খোঁচা দাড়ি, গালে একটা কাটা দাগ, যার কারণে চেহারাটা আরো বেশি ম্যানলিলেস লাগছে। উজানকে পর্যবেক্ষণ করতে করতে আয়াত মুগ্ধতার সাগরে ভেসে যাচ্ছিল। সেই সাগর থেকে উদ্ধার করলো ফোন কল। দেখলো মীরা আবার ফোন করেছে, সে কেটে দিল। বাসায় গিয়ে না হয় কথা বলা যাবে। এখন এই দুটো সুদর্শন পুরুষকে মন ভরে দেখা যাক, বিশেষ করে গালে কাটা দাগ আলো অহংকারী পুরুষটাকে। ফ্রন্ট সিটে জাওহান আর উজান বসে আছে। উজান ড্রাইভ করছে, আয়াত আর কিরণ পিছনের সিটে বসে সেলফি তুলছে, খাচ্ছে। লুকিং গ্লাসে জাওহান বারবার কিরণকে চোখ রাঙাচ্ছিল। আয়াত মেয়েটার থেকে 1 হাত দূরত্বে বসতে। হু কেয়ার্স? জাওহানের চোখ রাঙানি দেখে কিরণ ভেঙচি কাটে, নয়তো চোখ টিপ মারে। ব্যাপারটা কিরণ খুবই মজা পাচ্ছে। আর আয়াত আর চোখে বেশ কয়েকবার উজানকে দেখছিল। এই যে পিছনে তারা এত হই হুল্লোড় করছে, এতে উজানের যেন কোনো মাথা ব্যথাই নেই। সে এক মনে গাড়ি চালাচ্ছে। এই লোকটা এত নিরামিষ কেন? পেছনে যে একটা সুন্দরী মেয়ে আছে সেই খেয়াল একদমই নেই। সুন্দরীর কথা মনে করতে আয়াত একটু লাল হলো। তার পৃথিবীতে সে নিজেকেই বিশ্ব সুন্দরী মনে করে, আর করবেই বা না কেন? স্কুল কলেজ লাইফে সে দিনে কয়েকটা প্রপোজাল পেত, তা গুণেও শেষ করা যেত না। সে ছিল প্রত্যেকের ক্রাশ গার্ল। রাস্তা দিয়ে গেলে ছেলেদের চোখ তার থেকে সরত না। আবার কলেজের টিচাররাও যে কতবার প্রপোজ করেছিল বলতে নেই। এই জন্য সে মনে মনে প্রচুর অহংকার করে। তবে তাই বলে সে তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। তার আচরণ ছিল অমায়িক।
এই ছেলেটার এত অহংকার কেন? নিজেকে বিশ্ব হ্যান্ডসাম মনে করে? দেখে কি সামান্য ভদ্রতা দেখানো পাপ? ঠক যত সব। আয়াত উজানকে জিভ বের করে ভেঙচি কাটলো একটা। গাড়ি থেকে নামার পর জাভান গিয়ে কিরণের পাশের দরজা খুলে দিল। কিরণ বেরোলে জাভান তাকে গাড়ির সাথে চেপে ধরলো। কণ্ঠে ক্রোধ ঠেলে চাপা গলায় বলে, বারণ করেছি না যাত্রার সঙ্গে এত মিশতে? আমার বারণ উপেক্ষা করে আবার আমাকেই ভাঙাচ্ছিলে। এত সাহস করতে আসে তোমার?